প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণী ইংরেজির ক্লাস নিব এবং ইংরেজির ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করব। ট্রান্সফরমেশন একটা সেন্টেন্সের যে কোনো পরিবর্তনটাকেই ট্রান্সফরমেশন বলা হয়। এই ট্রান্সফরমেশন করার জন্য আমাদের সবচেয়ে আগে সেন্টেন্সটা চেনা দরকার। কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোন সেন্টেন্স। একটু আসি সেন্টেন্সের প্রকার ভেদে আসি। সেন্টেন্স কত প্রকার, এই প্রশ্নটা যদি কখনো সম্মুখীন হয়, সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স মোট 5 প্রকার, সেন্টেন্স 5 প্রকার এবং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। শুধুমাত্র যদি গঠন শব্দটি উল্লেখ থাকে যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তখনই শুধুমাত্র সেন্টেন্স 3 প্রকার। সমস্ত সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আগে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার এটা একটু দেখে আসি। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি দেখো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য কিভাবে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, কারণ আমাদের শিখতে হবে যে ট্রান্সফরমেশনটা একটা থেকে আরেকটা পরিবর্তন। তো আমি যদি চিনতে পারি যে কিসে দেয়া আছে, কারণ সবসময় প্রশ্নে কিন্তু এটাই থাকবে যে এই সেন্টেন্সটা অমুক সেন্টেন্সে কনভার্ট করো, কিন্তু কখনোই বলা থাকবে না যেটা দেয়া আছে এটা কোন সেন্টেন্স আছে। ঠিক আছে? তো প্রথমে আমাদের চেনার জন্য আমরা একটু সহজে চিনতে পারি কিনা দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই যে সেন্টেন্সে একটা হোয়াট চিহ্ন থাকে অথবা নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন, যেটাই বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা থাকে। এক্সক্লামেটরিতেও সেম একটা বিস্ময় চিহ্ন থাকে, যেটাকে নোট অফ এক্সক্লামেশন বলা হয়। ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি এটা চেনা কিন্তু খুব সহজ। একটা ইংরেজি শব্দ উচ্চারণ করতে না পারলেও আমরা দুটো চিহ্ন দেখেই বুঝতে পারবো যে কোনটা ইন্টারোগেটিভ এবং কোনটা এক্সক্লামেটরি। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পারেটিভ, এটাও চেনা সহজ। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় উচ্চ থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। লেটও কিন্তু একরকম ভার্ব, লেট দিয়েও যদি শুরু থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ। তাছাড়া বাংলাতে আমরা অনেক সময় সেন্টেন্স কাকে বলে পড়ার জন্য যে ইম্পারেটিভের ক্ষেত্রে যে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি, এগুলো এখন আর না আলোচনা করি আমরা। তো ইম্পারেটিভ সবসময় শর্টে এটা মনে রাখবা যে ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু, সেটা হ্যাঁ বোধক না বোধক যে কোনো কিছু হতে পারে। বাকি থাকলো অ্যাসার্টিভ এবং অপটেটিভ। অপটেটিভের ক্ষেত্রে আমরা জানি যে ইচ্ছা, উপরোধ, তারপরে প্রার্থনা, এগুলো বোঝায়। তো আমরা ইচ্ছা, প্রার্থনা এগুলো যদি বুঝতে চাই তাহলে তো আগে আমাদের বাক্যের বাংলা করতে হবে। বাংলা না করে আমরা কি করে বুঝতে পারবো বাক্যটা অপটেটিভ? সেক্ষেত্রে কোনো বাক্যে যদি মে, উইশ, প্রে এই শব্দগুলো থাকে, মে, উইশ, প্রে মানে ইচ্ছা বা উপরোধ, প্রার্থনা, এটা যখন বোঝানো হয় তখন সেটাকে অপটেটিভ বলে। তবে এই ক্ষেত্রে এই যে শব্দগুলো লিখলাম মে, উইশ, প্রে, এই শব্দগুলো থাকলেই অপটেটিভ হবে এটাও ভাবার সুযোগ নেই। এই শব্দগুলো অ্যাসার্টিভও থাকতে পারে। আমাদের কনফিউশনের জায়গা হয় অ্যাসার্টিভ এবং অপটেটিভের। হ্যাঁ, যে এই শব্দগুলো থাকলেই অপটেটিভ হবে, যদি এরকম নিয়মটা হতো তাহলে সমস্যা হতো না। ছোট্ট একটা পার্থক্যের মধ্যে আছে, সেটা আমি একটু বলি, খেয়াল রাখো। আচ্ছা, আমরা আপাতত বললাম যে হোয়াট চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ, বিস্ময় চিহ্ন থাকলে এক্সক্লামেটরি, ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ, তিনটা আমরা শিখলাম। অপটেটিভটা হচ্ছে মে, উইশ, প্রে থাকলে অপটেটিভ, আর বাদ বাকি সব অ্যাসার্টিভ। কিন্তু আমরা একটা ব্যতিক্রম কথা বলেছি যে এগুলো থাকলে অ্যাসার্টিভও হতে পারে। এই অ্যাসার্টিভ এবং অপটেটিভের মধ্যে খুব সামান্য একটা পার্থক্য আছে, ভেরি লিটল ডিফারেন্স বিটুইন অ্যাসার্টিভ অ্যান্ড অপটেটিভ। সেটা একটু খেয়াল করো যে কি হতে পারে এটা। আমি দুটো বাক্য লিখে একটু খেয়াল করো। আমরা বলেছিলাম যে অপটেটিভে উইশ থাকে, তাই না? উইশ থাকলে অপটেটিভ হয়। উইশ দিয়ে দুটো বাক্য লিখে দেখো।
দুইটা বাক্য লিখছে দেখো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আর একটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং। প্রথম বাক্যটা হচ্ছে যে আমার ইচ্ছা যদি আমি আবার শিশু হতে পারতাম, দ্বিতীয় বাক্যটা হচ্ছে যে আমার ইচ্ছা যদি আমি রাজা হতে পারতাম। যে প্রার্থনাটা ভবিষ্যতে সত্য হওয়ার সম্ভাবনা আছে, আবার বলি যে প্রার্থনাটা ভবিষ্যতে সত্য হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র সেটাই অপটেটিভ হবে। আর যে প্রার্থনা বা ইচ্ছা ভবিষ্যতে সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধু ইচ্ছা বা প্রার্থনাটুকুই আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ হবে। অর্থাৎ আমার পক্ষে আর শিশু হওয়া সম্ভব না, এজন্য এটা অ্যাসার্টিভ। আর আমার পক্ষে রাজা হওয়া ভবিষ্যতে হলেও হতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভের ক্ষেত্রে যে ইচ্ছাটা ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে সেই ইচ্ছাটা অপটেটিভ। ইচ্ছা থাকলেই যে অপটেটিভ হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা গেল। এবার আমরা আর কিছু সেন্টেন্স একটু চেনা শিখি, তারপর আমরা পরিবর্তনে আসবো। ট্রান্সফরমেশন যখন আসে, ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তন থাকে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের পরিবর্তন থাকে, যেটাকে কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ বলা হয়। আর এছাড়া অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ এগুলো তো থাকেই। তো আমরা কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ, যেটা থেকে প্রশ্ন সবসময়ই থাকে, সেটা নিয়ে একটু কথা বলি। কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টস অফ স্পিচের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভের যে কম্পেয়ারটা করা হয়, তুলনা করা হয়, সেটাকেই কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ বলা হয় বা ডিগ্রি বলা হয়, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিনটা বাক্য আগে আমরা চেনা শিখি যে কোনটা কার বৈশিষ্ট্য। একটু মনে রাখি, আমরা একটু চার্ট করে দেখাই, বা তোমরা খাতায়ও এইভাবে একটা নোট নিতে পারো বোঝার সুবিধা। পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। আগে বলেছি যে কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। তুলনাটা কি হতে পারে, যে আমরা অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বুঝে থাকি। এইগুলা যখন কোনো একটা নির্দিষ্ট বিষয় বা ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে পজিটিভ। যখন দুইজনের মধ্যে তুলনা করা হয় বা দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দুইটা জিনিসের কোয়ালিটি সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ। আর যখন সবার মধ্যে বিষয়টা তুলনা করা হয়, সবার মধ্যে তুলনা করে একটাকে শ্রেষ্ঠ বা একটাকে শ্রেষ্ঠ খারাপ যে কোনো কিছু আমরা বলি না কেন, সেটা হচ্ছে সুপারলেটিভ। বাক্যের গঠনগতভাবে এগুলো চেনার কিছু নির্দিষ্ট উপায় আছে। পজিটিভ আমরা চিনতে পারবো কিভাবে? পজিটিভে বলেছি যখন একজন সম্পর্কে কিছু বলা হয়, এটা মনে রাখবা যে একজন বা একটা কিছু সম্পর্কে যখন বলা হয় তখন সেটা পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে দুইটা বা দুইজন, আর এটা হচ্ছে দুইয়ের অধিক, যতগুলো হতে পারে দুইয়ের অধিক তুলনা বোঝায় সুপারলেটিভ। এই শুধুমাত্র ডিগ্রির পরিবর্তনটা হয় এখানে, আর ডিগ্রির পরিবর্তন হলে বাক্য, ভার সবকিছুর কিছু পরিবর্তন হতে পারে। আমরা পজিটিভের বৈশিষ্ট্য কি কি হতে পারে, যেহেতু একটা সম্পর্কে বলা হচ্ছে। পজিটিভের একটা বৈশিষ্ট্য আছে, খুব কমন বৈশিষ্ট্য, যে পজিটিভ বাক্যটা সাধারণত নো আদার দিয়ে শুরু হতে পারে বা হয়। নো আদার, যেটা বাক্যের শুরুতেই থাকে, নো আদার। কম্পারেটিভের মধ্যে দেন, এই দেন মানে হচ্ছে চেয়ে বা তুলনা করা, এটা একটা প্রিপোজিশন। দেন এনি আদার অথবা দেন অল আদার। সূক্ষ্ম একটা ব্যাপার আছে, এনি আর অল। এনি মানে হচ্ছে যে কেউ বা এক, আর অল হচ্ছে সব। যখন প্লুরাল বোঝাবে তখন অল ব্যবহার করব, যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমরা এনি ব্যবহার করব। সুপারলেটিভ হচ্ছে দা। এবার দেখো, এটা বাক্যের শুরুতে বসে, মনে রাখবা যে পজিটিভ বাক্যের বৈশিষ্ট্যটা নো আদার, যেটা বাক্যের শুরুতে বসে। আর কম্পারেটিভ বৈশিষ্ট্য, কম্পারেটিভের যে বৈশিষ্ট্য, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এই বাক্যটা কম্পারেটিভ বাক্য, সেটা সবসময় ডিগ্রির পরে বসে, যেটা অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভের পরে বসে। আর সুপারলেটিভ সবসময় ডিটা হচ্ছে ডিগ্রির আগে বসে, ঠিক আগে। এবার একটু ঘুরিয়ে বলে দেখো, যে কোনো বাক্যে যদি নো আদার থাকে, যেহেতু এক লাইনে এগুলো লিখেছি আমরা, কোনো বাক্যে নো আদার থাকলে সেটা কম্পারেটিভ করলে দেন এনি আদার হয়। কম্পারেটিভে দেন এনি আদার থাকলে সুপারলেটিভে দা হয়। উল্টিয়ে বলি একটু, কম্পারেটিভে দেন অল এনি আদার থাকলে পজিটিভে নো আদার হয়, দা থাকলে দেন এনি আদার হয়। আবার নো আদার থাকলে সরাসরি সুপারলেটিভ করতে বলে, নো আদারের সাথে দির সম্পর্ক, দির সাথে নো আদারের সম্পর্ক।
এইটা একটু খেয়াল রাখবা যে নো আদার থাকলে দেন এনি আদার এবং দি, সেটা সুপারলেটিভ করতে বললে আমরা সরাসরি নো আদার থেকে দিতে চলে যাব, যদি কম্পারেটিভ করতে বলো দেন এনি আদার করে ফেলবো। একটা উদাহরণ দিই তাইলে ক্লিয়ার হতে পারবা। No other boy is as good as he in the class. এটা no other আছে মানে এটা আমরা বুঝতে পারলাম যে পজিটিভ আছে। আর এই যে ডিগ্রি, ডিগ্রি সবসময় কিন্তু তিনটা ফর্ম থাকে, যেহেতু গুড আছে এখানে, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এটা খেয়াল রাখো। তাহলে আমরা এই বাক্যটা শুরু করবো হচ্ছে সবসময় দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে। এখানে একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, যে কোনো একজন ক্লাসের একটা ছাত্র সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে এনি আদারটা ব্যবহার করবো। কিভাবে কম্পারেটিভ করবো দেখো। আমরা একটা কথা বলেছিলাম শুরুতে যে পজিটিভ বাক্য সবসময় নো আদার দিয়ে শুরু হয়। এই কথাটা কিন্তু আমরা কম্পারেটিভের ক্ষেত্রে বলি বা সুপারলেটিভের ক্ষেত্রে বলি। বাক্যের ভিতরে যে কোনো জায়গায় হতে পারে। বলেছি কি যে ডিগ্রির পরে হয়, বলেছি ডিগ্রির আগে হয়। এটা ডিগ্রির পরে হয়, এটা ডিগ্রির আগে হয়। আচ্ছা, তাহলে যেহেতু বাক্যের শুরুতে হয় না, তাহলে অ্যাজ ইউজুয়াল সেই চিরায়ত নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতে এখানে আমরা সাবজেক্টে লিখবো। সাবজেক্ট লিখে তারপরে, আর সবসময় খেয়াল রাখবা, এটা সব বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, যে কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টেন্সের ভূমিকাটা হচ্ছে, টেন্স কোনোভাবেই পরিবর্তন হয় না। যে কোনো ট্রান্সফরমেশনের টেন্সটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। কম্পারেটিভে কি করবো আমরা? তাহলে দেখো যে এই বাক্যের সাবজেক্ট কোনটা হতে পারে? নো আদার। প্রথম কথা হচ্ছে নো আদার পজিটিভের বৈশিষ্ট্য। যখন আমরা একটা সেন্টেন্স আর থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করব, যেমন পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ করব, তাহলে এটা যদি পজিটিভের বৈশিষ্ট্য হয়, কম্পারেটিভে কি লিখবো না লিখবো তার চেয়ে আগে ডিপেন্ড করবে যে নো আদার লিখবো না। নো আদার যেহেতু পজিটিভের বৈশিষ্ট্য, নো আদার কোনোভাবে এখানে লিখবো না। আমরা কি লিখবো? এটা সাবজেক্ট। সাবজেক্ট এই বাক্যে কি আছে দেখো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইন দ্য ক্লাস। হি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। হি টেন্স কোন টেন্সে আছে? ইজ আছে, তাহলে আমরা ইজি লিখবো। এরপরে আমাদের ডিগ্রিটা চেঞ্জ হবে। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে আমরা এই সিঙ্গুলারিটা নিয়ে আসবো। এটা বলেছিলাম যে সবসময় ডিগ্রির পর পরই বসে যাবে এটা। এনি আদার কে, এই সেই বয়। এইটুকু হচ্ছে এক্সট্রা। এটা বাক্যে যেখানে সেখানে লিখলে হবে, শুরুতে লিখলেও পারো, শেষে লিখলেও পারো। অনুরূপভাবে যদি এই বাক্যটা আবার সুপারলেটিভ করি, আমরা এটাকেই সুপারলেটিভ করব। সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব বসলো। এবার সুপারলেটিভে কি বসবে? সবসময় ডিগ্রির আগে। তাহলে বি, ডিগ্রিটা কি? বেস্ট। বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস এক্সট্রা, এটা যে কোনো জায়গায় বসালে হবে। তোমরা শুধু এই ম্যাপটা মনে রাখবে, এই চিত্রটা মনে রাখবে যে নো আদার থাকলে দেন এনি আদার, দেন অল আদার, দা, ঠিক আছে। এবার দেখো যে আরেকটা নিয়মে যাই আমরা। এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো নিয়ম করা হয়ে গেল। যখন বইয়ে আমরা দেখি বা কোনো রুলস যেখানেই লেখা থাকুক, আমরা দেখি যে সেখানে লেখা থাকে যে নো আদার থাকলে কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার। সুপারলেটিভ, তারপরে আবার দেখা যাচ্ছে যে পজিটিভ থেকে সুপারলেটিভ করছে, এর জন্য আরেকটা নিয়ম। তো নিয়মের সংখ্যা দেখলে মুখস্থ করতে আসলে ভয় লাগে। তার থেকে আমরা একটা নিয়ম মনে রাখি। এখানে একটা নিয়ম মনে রাখলে আমাদের কিন্তু এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, আবার এইটার থেকে এইটা, এটার থেকে এইটা, এভাবে প্রায় 6টা নিয়ম করা হয়ে যাচ্ছে একবারে আমাদের। দেখো এরপরে পজিটিভে যদি কখনো ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ, কম্পারেটিভে হয় দেন মোস্ট আদার, সুপারলেটিভে হয় ওয়ান অফ দা। এটাও ঠিক এইভাবেই মনে রাখো। অর্থাৎ কোন পজিটিভ বাক্যে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার হয়, সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা হয়।
অর্থাৎ কোনো বাক্যে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য হয়, কোনো সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ হয়। কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ হয়, কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য হয়। এখানে আমরা আরো 6টা নিয়ম করতে পারবো, কিন্তু এইখানে সবসময় একটা কথা মাথায় রাখবা যে এই নিয়মটা এখানে যে বাক্য থেকে যে বাক্যই কনভার্ট করে নেয় এটা সবসময় কিন্তু প্লুরালের ক্ষেত্রে সত্য। প্লুরাল সবসময় বহুবচনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে ভার্ব কখনোই ইজ হওয়ার সম্ভাবনা কম, আরই হবে বা ওয়্যার হবে বা হ্যাভ হবে, প্লুরাল ভার্বটা বসবে। রাইট ফর্ম ভার্বসে যখন তোমরা পড়েছো যে সিঙ্গুলার সাবজেক্ট টেক্সট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক্সট প্লুরাল ভার্ব, এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে ভার্ব সবসময় প্লুরাল হবে কারণ সাবজেক্ট এখানে প্লুরাল হবে। একটু দেখি আমরা ওইটা যেমন আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করলাম, এটা আমরা সুপারলেটিভ থেকে করি। কোনো সুপারলেটিভ বাক্যে যদি এরকম থাকে, দেখো কোনো সুপারলেটিভে যদি থাকে রনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আরেকটা গ্রাম এখানে যে প্রাসঙ্গিকভাবে আসলে বলে রাখি যে ওয়ান অফ দ্য যেখানে বসছে, দেখো ডিগ্রির পর এটা কিন্তু সবসময় প্লুরাল হচ্ছে, এখানে এসটা দিতে ভুলে গেলে কিন্তু ভুল নম্বর পাওয়ার। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখানে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে আমরা এটাকে পজিটিভ করবো। পজিটিভের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এখানে ওয়ান অফ দ্য ভেতরে থাকলেও পজিটিভের এটা সবসময় শুরুতে হবে, তাহলে আমরা ভেরি ফিউ লিখবো আগে, ভেরি ফিউ, তারপরে প্লুরাল নাউন প্রোনাউনটা চলে আসবে, ভেরি ফিউ প্লেয়ার্স, ভেরি ফিউ প্লেয়ার্স। তারপরে আমাদের ভার্ব দেওয়ার প্রয়োজন হচ্ছে, ভার্বটা আমরা বলেছি যে সবসময় প্লুরাল দিব। ভেরি ফিউ প্লেয়ার্স এর পরে এখানে ইজ আছে বলে যে ইজ দিব তা না, এখানে আমরা লিখবো আর, যদি ওয়াজ থাকতো তাহলে লিখতাম ওয়্যার, টেন্সটা ঠিক রাখতাম সবসময়। ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ, এই ডিগ্রি চেঞ্জ হলো, তারপরে সাবজেক্ট রনি। কম্পারেটিভে কি হবে, দেন মোস্ট আদার লিখবো, তাহলে সাবজেক্ট আগে লিখি আমরা রনি ডিগ্রিটা লিখে রনি ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। এখানে ইন দ্য টিম লিখতে ভুলে গেছি, ইন দ্য টিম এটা এক্সট্রা, ঠিক আছে। তাহলে আগের বাক্যে আমরা মনে রাখলাম যে নো আদার থাকলে দেন এনি আদার দা, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার ওয়ান অফ দা। ক্লিয়ার এটা? এখান থেকে আমাদের আর একটা ট্রান্সফরমেশন আসতে পারে, সেটা হচ্ছে পজিটিভ এবং কম্পারেটিভ। ওই ফর্মটার কোনো সুপারলেটিভ নেই, আমরা দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার এটা কম্পারেটিভের বৈশিষ্ট্য হিসেবে জেনেছি, হ্যাঁ। কিন্তু যদি দেন শুধু দেন থাকে, এনি আদার, অল আদার, মোস্ট আদার এগুলো না থাকে, সেগুলো কিভাবে করতে হয় দেখো। এখানে সবসময় দুইটার মধ্যে তুলনা বোঝাবে, যে কম্পারেটিভে সবসময় দুইটার মধ্যে তুলনা বোঝাবে। যেমন হচ্ছে লিখলাম হি ইজ বেটার দেন আই, এটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু দেন এনি আদার, অল আদার নাই, হি ইজ বেটার দেন আই। এই বাক্যগুলোকে, এই বাক্য শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যেই সীমাবদ্ধ, এটা কোনো সুপারলেটিভ হয় না, পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যেই থাকে। এই ক্ষেত্রে খুব খেয়াল রাখবা, যদি কোনো পজিটিভ বাক্য, এটা একটা কম্পারেটিভ বাক্য, এই কম্পারেটিভ বাক্যটা দিয়ে এখানে লিখে দিল পজিটিভ করতে বললো না, এখানে বললো নেগেটিভ কর। এই ধরনের কম্পারেটিভ বাক্য পজিটিভ করলে অটোমেটিক নেগেটিভ হয়, আবার এই ধরনের পজিটিভ বাক্য কম্পারেটিভ করলে অটোমেটিক নেগেটিভ হয়। আবার যদি নেগেটিভেই থাকে তাহলে পজিটিভ করার সময় হ্যাঁ বোধক হয়।
আবার যদি নেগেটিভে থাকে কম্পারেটিভ করার সময় হ্যাঁ বোধক হয়। এই বাক্যটা হ্যাঁ বোধকে আছে, ইজ বেটার দ্যান আই। তাহলে এটাকে আমরা যখন পজিটিভ করব অটোমেটিক্যালি নেগেটিভ হবে। কিভাবে দেখো, এর গঠনটা আমরা আগে লিখি। যদি কম্পারেটিভ থেকে পজিটিভ করি গঠনটা কি, এটাকে আমরা সাবজেক্ট 1 ধরি, এটাকে সাবজেক্ট 2 ধরি। দেখো এটা লেখাটা নিয়মটা কত সহজ হবে। পজিটিভের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট 2 লিখব, সাবজেক্ট 2 অর্থাৎ এই সাবজেক্টটা এখানে চলে আসবে। তারপরে টেন্স অনুযায়ী ভার্ব লিখব। সাবজেক্ট 2 টেন্স অনুযায়ী ভার্ব, নট না থাকলে বসবে, থাকলে উঠে যাবে, এটা মাথায় রাখবা। নট বসতেও পারে নাও পারে, যদি থাকে তাহলে উঠে যাবে, থাকলে উঠে যাবে, না থাকলে বসবে। না থাকলে বসবে, আর যদি থাকে থাকলে উঠে যাবে। তারপরে অবশ্যই ডিগ্রিটা পজিটিভ, ডিগ্রিটা বসবে। সো অথবা এস, তারপরে পজিটিভ ডিগ্রিটা বসবে, তারপরে আবার একটা এস, তারপরে সাবজেক্ট 1। এই গঠন অনুযায়ী এই বাক্যটা আমরা করি। দেখো প্রথমে বলেছি সাবজেক্ট 2 অর্থাৎ আমাদের এইটা আই, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এখানে টেন্স অনুযায়ী হির পরে সাহায্যকারী ভার্ব ছিল ইজ, আই পরে তো ইজ বসে না, কি বসে এম। নট ছিল না এই বাক্যে, তাহলে নট বসবে। আই এম নট, সো অথবা এস যে কোনো একটা নিয়ে আসলেই হবে। তারপর পিডি অর্থাৎ এইটা বেটারের পজিটিভ ডিগ্রি, গুড। আবার এস, তারপরে সাবজেক্ট 1 অর্থাৎ হি। ক্লিয়ার ব্যাপারটা? উল্টোটা যখন করতাম আমরা, উল্টোটা যদি করতাম এটা একটা পজিটিভ বাক্য লিখেছি, হি ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ আই। এটাকে যখন আমরা কম্পারেটিভ করতাম, কম্পারেটিভ রুলসটা দেখো, এটাকে সাবজেক্ট 1 ধরলাম, এটাকে সাবজেক্ট 2 ধরলাম, সেম নিয়মই হবে। তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট 2, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপরে নট থাকলে বসবে, না থাকলে উঠে যাবে। তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপর একটা দেন বসবে, তারপরে সাবজেক্ট 1। তাহলে আই, সাবজেক্ট 2 বসলো আগে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব এন্ড, এখানে নট ছিল না তাহলে নট বসলো। ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ব্রিলিয়ান্ট। I am not more brilliant than subject 1. ঠিক আছে, পজিটিভ কম্পারেটিভ এবং পজিটিভ কম্পারেটিভের এই ফর্মটা যেখানে দেন এনি আদার, অল আদার বা পজিটিভের ক্ষেত্রে নো আদার, ভেরি ফিউ থাকবে না, সেক্ষেত্রে এইভাবে পরিবর্তন হবে। কিন্তু প্রশ্নে এটাকে সবসময় ডিগ্রি পরিবর্তন না দিয়ে কম্পারেটিভ বা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে নেগেটিভ অ্যাফার্মেটিভটা আমরা যদি ডিগ্রি নিয়মে পরিবর্তন করি, নেগেটিভ বা অ্যাফার্মেটিভটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। এবার আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে।
অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কি কি থাকলে কি কি হয় এটা একটু আমরা দেখি। আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক দেখি শুরুতে। যদি অ্যাফার্মেটিভে কখনো অনলি থাকে, অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে নেগেটিভে সবসময় নান বাট অথবা নাথিং বাট হয়। একটা উদাহরণ দেখো, অনলি হি ক্যান হেল্প আস। অনলি থাকলে নান বাট বা নাথিং বাট হয়, অনলি বা থাকলে নান বাট বা নাথিং বাট হয়। এই নান মানে হচ্ছে কেউই না বা কেউ না, আর এটা মানে হচ্ছে কিছুই না। অর্থাৎ যে অনলি দ্বারা ব্যক্তি বোঝানো হবে সেক্ষেত্রে কেউ না, আর ব্যক্তি বাদে অন্য কিছু বোঝালে সেই অর্থে কিছুই না। তো অনলি থাকলে অনলি জায়গাটা আমরা নান বাট লিখলেই হচ্ছে। হ্যাঁ, যে অনলি জায়গাটা আমরা লিখলাম নান বাট হি ক্যান হেল্প আস। অনলি যদি নান বাট হয় তাহলে নান বাট হলে অনলি, যদি বাক্যটার মধ্যে তো নান বাট হি ক্যান হেল্প আস তাহলে আমরা সরাসরি এখানে অনলি লিখলাম। ঠিক আছে? অনলি দ্বারা যদি কখনো সংখ্যা বোঝানো হয়, এটা খেয়াল রাখবা, সংখ্যা মানে গাণিতিক কোনো কিছু যদি বোঝানো হয় অনলি দ্বারা, তাহলে সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। একটা উদাহরণ দেখো, যদি বলা হয় যে হি ইজ অনলি 10 years old, তাহলে এটার উত্তর কি হবে? অনলির জায়গায় এখানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনটা লিখলেই হবে। হি ইজ নট মোর দ্যান 10 years old। ঠিক আছে? তো তোমরা বাসায় একটা কাজ দিয়ে দিব, এই ক্লাসটা আমি কন্টিনিউ করবো আবার, মানে এরপর আর কিছু নিয়োগ করবো, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা বাক্যের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গ্রামার ওয়ালা একটা অংশ, সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা বাসায় যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে বইটা আছে, একটা বোর্ড বই আছে, একটা অবশ্যই যে কোনো অন্য গ্রামার বই আছে, যে কোনো বই থেকেই তোমরা আজকে যতটুকু ক্লাস পেলাম সেই ক্লাসটা দেখে এক্সারসাইজটা নিজেরা করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা থাকলো সবার জন্য।